আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আবারও হাজির হলাম তোমাদের বায়োলজি জীবন পাঠের পার্ট 4 ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো। তোমরা যারা বিগত ক্লাসগুলো করোনি, অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যারা করোনি, তারা আজকের ক্লাসটা করবা না। অবশ্যই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টা ক্লাস করার পরে পার্ট 4 অর্থাৎ আজকের ক্লাসটা করবা। যদি তোমরা বিগত ক্লাস না করে থাকো, আজকের ক্লাস তোমরা বুঝতে পারবে না। চলো শুরু করি। প্রথমে রাজ্য 3, ফানজাই। ফানজাই রাজ্যের ফানজাই রাজ্যের জীবগুলো অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এটার মানে হলো এরা অধিকাংশই স্থলজ, মানে ফানজাই রাজ্যের যতগুলো জীব আছে তারা অধিকাংশই স্থলজ। স্থলজ বলতে যারা স্থলে বাস করে, আর যারা পানিতে বাস করে তাদেরকে বলা হয় জলজ। অর্থাৎ যারা জলে বাস করে তারা জলজ, এবং যারা স্থলে বা মাটিতে বাস করে তারা হচ্ছে স্থলজ প্রাণী। বুঝতে পারছো? মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী মানে হলো মৃত পশু, মৃত উদ্ভিদ, তার উপর তারা জন্মায়। যেমন ধরো, আমরা অনেক সময় দেখি আমাদের ধরো আশেপাশে অনেক প্রাণী মারা যায়, গরু মারা যায়, ছাগল মারা যায়, সেগুলোকে আমরা কি করি? ফেলে দিয়ে আসি বা মাটিতে পুঁতে রাখি। তো আমরা যদি দেখি ফেলে দিয়ে আসি, তাহলে দেখবা মাংসগুলো পচে যায়, পচে গিয়ে ওখান থেকে ধরো পোকার মতো তৈরি হয়। ওগুলো হচ্ছে মূলত ফানজাই। ঠিক আছে? আর পরজীবী মানে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল। আমরা মানুষরাও কিন্তু অন্যের উপর নির্ভরশীল, কিন্তু আমরা পরজীবী নই, কারণ আমরা হচ্ছে শক্তিশালী এবং উন্নত প্রাণী। ফানজাই হচ্ছে পরজীবী এজন্য, যদি মৃত পশু পাখি বা যেটাই বলো ওরা যদি না থাকে, তাহলে ফানজাইরা কখনো জন্মাতে পারবে না, এবং ওরা ওখান থেকেই খাবার পায়। অর্থাৎ মৃত পশুর শরীর থেকে ওরা খাবার পায়, ওটার উপরই ওরা নির্ভরশীল। এই জন্য ওরা হচ্ছে পরজীবী, মানে পরের ওপর নির্ভরশীল, তাকে বলে পরজীবী। বুঝতে পারছো? আর মৃতজীবী মানে হচ্ছে যারা মৃত প্রাণী বা মৃত জীবের উপর নির্ভরশীল। বুঝতে পারছো? যদি মৃত জীবটা না থাকে, তাহলে তো ফানজাই তো খাবার পাবে না, ওরা মারা যাবে। তো এই জন্য ফানজাইরা মূলত স্থলজ, অর্থাৎ ওরা মাটিতে বাস করে, অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। 2 নম্বরটা হলো দেহ এককোষী। তোমরা তো অবশ্যই জানো এককোষী তাদেরকেই বলে যাদের দেহে শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত, তাদেরকে বলা হয় এককোষী। এবং মাইসেলিয়াম দ্বারা গঠিত। মাইসেলিয়াম হচ্ছে সুতার মতো অংশ, বুঝছো? ওই যে ফানজাইয়ের যে জীবগুলো আছে সেগুলোতে সুতার মতো অংশ থাকে, সেটা হচ্ছে মাইসেলিয়াম। এটা তোমরা বড় ক্লাসে ধরো এইচএসসিতে উঠলে তোমরা ভালোভাবে জানতে পারবা। আমি এখানে লিখেছি 3 নম্বরটা, কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন নির্মিত, অর্থাৎ কাইটিন দিয়ে তৈরি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হচ্ছে, তোমরা উদ্ভিদ বা গাছের কথা চিন্তা করো, গাছের কিন্তু একটা বাকল থাকে, শক্ত যে বাকলটা থাকে সেটা কিন্তু খুবই শক্ত হয়। তোমরা খেয়াল করবা যে গাছের কিন্তু উপরে, মানে এক কথায় কি বলে, বাইরে থেকে তোমরা যখন একটা গাছকে স্পর্শ করো তখন কিন্তু গাছের একটা শক্ত বাকল থাকে, ওই বাকলটা হচ্ছে গাছের কোষ প্রাচীর। দেখো তো আমাদের শরীরে কি বাকল আছে শক্ত? আমাদের শরীরে কিন্তু বাকল নাই। তার মানে কি আমাদের শরীরে কোষ প্রাচীরটাও নাই, আমাদের শুধুমাত্র চামড়া আছে, চামড়াটা কিন্তু কোষ প্রাচীর না। বুঝতে পারছো? কোষ প্রাচীর হচ্ছে যেটা শক্ত এক ধরনের বাকলের মতো, বা শক্ত এক ধরনের আবরণ, যেটা কোষকে ঢেকে রাখে। এই যে দেখো আমাদের শরীরে এগুলো কোষ না, আমাদের শরীরে কোষ তো উন্মুক্ত বলা যায়, হালকা একটা পাতলা একটা পর্দা দেওয়া আছে, বা চামড়া বলো যেটাকে, সেটা তো একদম, মানে কি বলে, যদি কেউ যদি জোরে করে যদি এরকম করে যদি আঘাত করে, তাহলে তো আমাদের এই পর্দাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গাছকে এরকম করে আঘাত করলে তুমি ব্যথা পাবা, গাছ কিন্তু এভাবে ফাটবে না। বুঝতে পারছো? গাছের আর হচ্ছে ফানজাইয়ের কোষ প্রাচীর আছে। বুঝতে পারছো? কোষ প্রাচীরটা কি উপাদান দিয়ে তৈরি? কাইটিন নির্মিত। এমসিকিউ আসবে যে ফানজাইয়ের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। অনেক সময় এমসিকিউ এটাও আসে, আমাদের কি কোষ প্রাচীর আছে, মানুষের কি কোষ প্রাচীর আছে? উত্তর হলো না, মানুষের কোষ প্রাচীর নাই। তো এটা পরের ক্লাসের পরের অধ্যায়ের পড়া। তবে আমি তোমাদেরকে বলে রাখি, ফানজাইয়ের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন নির্মিত। অনেক সময় তোমরা দেখবা বিভিন্ন প্রাণী আছে তাদের শরীরে এরকম করে শক্ত আবরণ দিয়ে তৈরি।
বুঝতে পারছো? ওদের শরীরে শক্ত। যেমন ধরো উকুনের কথা যদি বলি, উকুন কিন্তু তোমরা হাত দিয়ে তো আঘাত করে তো কি বলে ওটাকে, উকুনকে মেরে ফেলাও। কিন্তু উকুন কিন্তু শক্ত। তোমরা যখন মারো তখন কিন্তু তোমরা বুঝতে পারো যে উকুনের উপর দিয়ে একটা শক্ত একটা আবরণ আছে। ওই আবরণটাই হচ্ছে উকুনের কোষ প্রাচীর। বুঝতে পারছো? কিন্তু আমাদের নাই, আমাদের হচ্ছে একদম পাতলা। এবার আসি ৪ নম্বরে। দেখো ৪ নম্বরটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। মানে এদের কোষে যে নিউক্লিয়াস থাকে বা যে কেন্দ্রটা থাকে ওটা হচ্ছে সুগঠিত। আর ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। মানে এদের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট মূলত থাকে উদ্ভিদের দেহে। বুঝতে পারছো? মানে গাছের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে। আমাদের শরীরেও ক্লোরোপ্লাস্ট নাই। তো ফানজাই এক ধরনের কি বলে প্রাণীর মধ্যে পড়ে বলা যায়। তাই ওদের প্রাণীর শরীরেও ক্লোরোপ্লাস্ট থাকে না। শুধুমাত্র উদ্ভিদের শরীরেই থাকে। এরা যে খাদ্য গ্রহণ করে সেটা হচ্ছে শোষণ পদ্ধতিতে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে হয়তো কষ্ট হচ্ছে এগুলো মুখস্থ করতে। কোনো কিছু করার নাই। বায়োলজি একটু মুখস্থই করতে হয়, তবে সব অধ্যায় না। তুমি যদি ১ম অধ্যায়, ২য় অধ্যায় যদি মুখস্থ করে একটু পার করতে পারো, ইনশাআল্লাহ পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে তোমাদেরকে অতটা ভালোভাবে মুখস্থ করা লাগবে না। ১ বার করে, ২ বার করে, ৩ বার করে পড়লে দেখবা যে মুখস্থ হয়ে গেছে। তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে পড়াগুলো। তো ১ম এবং ২য় অধ্যায় একটু কষ্ট করা লাগবে তোমাদের। এখানে লিখেছি ৬ নম্বরটা, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। এটার মানে হয়তো তোমরা অনেকে বুঝবা না যে হ্যাপ্লয়েড স্পোর আবার কি। স্পোর মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। অর্থাৎ তোমরা ইতিমধ্যে জানো এবং তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে পিতার শরীর থেকে আসে হলো শুক্রাণু এবং মাতা বা মায়ের শরীর থেকে আসে ডিম্বাণু। এগুলোকে স্পোর বলে। এগুলোকে জনন কোষ বলে। বুঝতে পারছো? বিভিন্ন নাম থাকতে পারে। যেমন ধরো একটা মানুষের ৩-৪টা নাম তো থাকতে পারে। তো এটাও সেই রকম, শুক্রাণু এবং ডিম্বাণুকে স্পোর বলে। স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড। বুঝতে পারছো? এবং কিছু, কিছু জায়গাতে দেখা যায় স্পোর হয় ডিপ্লয়েড। কিছু, কিছু জীবের ক্ষেত্রে এরকম আছে। বুঝতে পারছো? তো ফানজাইয়ের ক্ষেত্রে হলো হ্যাপ্লয়েড। এই যে এখানে একটু লিখে দিই, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন। এটা মনে রাখবা তোমরা। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন। বুঝতে পারছো? হ্যাপ্লয়েড মানে এন। এন ইংরেজি অক্ষর এন, ছোট হাতের এন। আর ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে হচ্ছে 2n। ডিপ্লয়েড মানে কি, ডি মানে কি 2 বোঝাচ্ছে। ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েড মানে 2, অর্থাৎ ডিপ্লয়েড মানে 2n। বুঝতে পারছো? মানে 2 গুণ, দুইটা, দুইটা এন বা 2n। এটা তোমরা মনে রাখবা। তবে পরীক্ষাতে এটা আসবে, আসে অবশ্য, কিন্তু অন্য চ্যাপ্টারে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই চ্যাপ্টারে অত কিছু বোঝা লাগবে না তোমাদের। অন্য চ্যাপ্টারে আমি ভালোভাবে বোঝাবো আরো। তো আমাদের শেষ হলো ফানজাইয়ের বৈশিষ্ট্য। এবার চলো আমরা দেখি উদাহরণ। অর্থাৎ ফানজাইয়ের মধ্যে কোন কোন জীবগুলো বা কোন কোন প্রাণীগুলো অন্তর্গত। উদাহরণের মধ্যে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম। তোমরা ইতিমধ্যে বই পেয়ে গেছো, তাই আমি আশা করি তোমাদেরকে আর চিত্র আমি এঁকে দেখাবো না। শুধুমাত্র এই চ্যাপ্টারে যতগুলো চিত্র সেগুলো আমি মানে আঁকাবো না। তোমরা বই থেকে চিত্রগুলো দেখে নিবা। কারণ ওই চিত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে আসবে, যে বলবে এই চিত্র কোন রাজ্যের বা কোন রাজ্যের অন্তর্গত, এগুলোর বৈশিষ্ট্য লেখো। বুঝতে পারছো? হয়তো দেখা যাবে মাশরুম তো চিনো, মাশরুম ওই যে ব্যাঙের ছাতা যেটাকে বলে, ওটা হচ্ছে মাশরুম। মাশরুমের ছবি দিবে, দিয়ে বলবে এটা কোন রাজ্যের। এটা হচ্ছে ফানজাই রাজ্যের। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। সবগুলো যে লেখা লাগবে তা না। যতগুলো মনে থাকবে ততগুলো লিখবা। হাবিজাবি কিছু লিখবা না, কারণ এটা হচ্ছে সায়েন্স। এখানে হাবিজাবি কোনো কথা খাটে না। যেটা সত্যি সেটা লিখতে হবে। হাবিজাবি কথা যদি লিখতে যাও সেটা অবশ্যই অবশ্যই তুমি বাংলাতে লিখবা, ইসলাম শিক্ষাতে লিখবা, আইসিটিতে, এগুলোতে মোটামুটি হাবিজাবি লেখা চলে। বাংলাদেশ বিশ্ব পরিচয় বলো। কিন্তু সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলো, এগুলোতে কোনো হাবিজাবি কথা খাটবে না। তুমি নিজের মতো করে কিছু লিখতে পারবে না। যেগুলো বৈশিষ্ট্য তোমাকে সেগুলোই লিখতে হবে। কিন্তু সবগুলো যে লিখতে হবে বিষয়টা এরকমও না। তুমি যদি দেখো এখানে আমি ৬টা লিখে দেইনি, তুমি যদি ৪টা মানে ৫টা লেখো যথেষ্ট। তুমি ফুল মার্ক পাবা। তো ইস্ট, তোমরা অনেক সময় দেখবা ইস্ট কিন্তু একটা পরজীবী। মাটিতেই বাস করে, পরজীবী। এটা অন্যের উপর নির্ভরশীল। মাশরুমটাও হচ্ছে অন্যের উপর নির্ভর। তোমরা দেখবা অনেক সময় কলা গাছ পচে যায় বা বিভিন্ন প্রাণী পচে যায়, উদ্ভিদ পচে যায়, সেখানে দেখবে মাশরুমের গাছ হয়। বুঝতে পারছো? ওখান থেকে মাশরুম হয়। পেনিসিলিয়ামটা এটাও পরজীবী, অন্য অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল। চলো এবার যাই আমরা হচ্ছে রাজ্য ৪ প্লান্টিতে।
এই যে রাজ্য 4 প্লান্টি, এটা খুবই সহজ, ইজি একটা। দেখো, প্লান্টি শব্দটা কোথায় থেকে আসছে জানো? প্লান্টি শব্দটা আসছে হলো প্লান্ট শব্দ থেকে। বুঝতে পারছো? প্লান্ট। আর প্লান্ট শব্দ বলতে আমাদের মনের মধ্যে আসলে উদ্ভিদ। এই যে বলা হয় না ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন মানে কি? ট্রি মানে উদ্ভিদ বা বৃক্ষ, আর প্লান্টেশন মানে কি? রোপণ করা, বৃক্ষরোপণ, ট্রি প্লান্টেশন। ঠিক সেই রকমই প্লান্ট মানে আমাদের উদ্ভিদের সাথে সম্পর্কিত, বুঝছো? তাই প্লান্ট মানে যতগুলো উদ্ভিদের সাথে যেহেতু সম্পর্ক, তাই যতগুলো উদ্ভিদ আছে, আমাদের যতগুলো গাছ আছে, সবুজ উদ্ভিদ, বুঝতে পারছো? উন্নত যতগুলো তোমরা আশেপাশে যতগুলো উদ্ভিদ দেখো, সবগুলোই প্লান্টের অন্তর্গত। বুঝতে পারছো আমার কথা? দেখো আমি বৈশিষ্ট্যগুলো লিখি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, বা সরি নিউক্লিয়াস যুক্ত। তোমরা একটু যুক্ত লিখে নিবে এখানে, বুঝছো? আমি এখানে বাদ পড়ছে আমার। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে কি জানো? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে নিউক্লিয়াসটা সুগঠিত। আর যাদের নিউক্লিয়াস সুগঠিত হয় না, যেমন মনেরা, এটার মানে হচ্ছে তারা অপকৃত নিউক্লিয়াস যুক্ত বা আদিকোষী প্রাণী। আর প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে হচ্ছে প্রকৃত কোষী প্রাণী, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এবং ইউক্যারিওটা। আর আদিকোষী অপকৃত নিউক্লিয়াস যুক্ত বা নিউক্লিয়াস সুগঠিত নয়, সেটার মানে হচ্ছে প্রোক্যারিওটা। বুঝতে পারছো? অর্থাৎ অপকৃত নিউক্লিয়াস, নিউক্লিয়াস সুগঠিত নয়, তারপর কি বলে, প্রোক্যারিওটা। এই তিনটা হচ্ছে একটা মানে একটা ইয়েকেই বোঝায়। আরেকটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস সুগঠিত এবং ইউক্যারিওটা। এই তিনটা হচ্ছে একটা। বুঝতে পারছো? মানে একই বৈশিষ্ট্য। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে দেহে উন্নত মানের টিস্যুতন্ত্র বিদ্যমান। অবশ্যই উন্নত মানের টিস্যুতন্ত্র বিদ্যমান, কারণ গাছকে দেখতে কি আমাদের মাইক্রোস্কোপ লাগে? গাছ কিন্তু শক্তিশালী। একটা গাছকে তুমি যে একটা যদি কি বলে, একটা যে ঘুষি মারো বা কিল মারো, যেটাই বলো, গাছ কিন্তু তাহলে তুমি কিন্তু ব্যথা পাবা। গাছ কিন্তু আসলেই শক্তিশালী। ওরা যতই নড়াচড়া করতে না পারুক, কিন্তু ওরা হচ্ছে শক্তিশালী। এজন্য ওরা হচ্ছে কি উন্নত মানের টিস্যুতন্ত্র। আমাদের মানুষদের মতোই ওরা হচ্ছে উন্নত। কিছু ক্ষেত্রে বৈশিষ্ট্য আলাদা হলেও ওরা উন্নত। বুঝতে পারছো? 3 নম্বর, দেখো 3 নম্বরটা আমি লিখেছি নিউক্লিয়াস সুগঠিত। এই যে প্রকৃত নিউক্লিয়াস মানেই তো নিউক্লিয়াস সুগঠিত। যদি অপকৃত নিউক্লিয়াস সুগঠিত মানে অপ্রকৃত নিউক্লিয়াস হতো, তাহলে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত নয় হতো। বুঝতে পারছো? প্রকৃত মানে নিউক্লিয়াস সুগঠিত, অপকৃত মানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়। এরা প্রধানত স্থলজ। মানে কি? এরা প্রধানত স্থলজ মানে হচ্ছে আমাদের আশেপাশে যতগুলো উদ্ভিদ বা গাছ দেখো তোমরা, সবগুলো কিন্তু কি বেশিরভাগই হচ্ছে মাটির উপরে থাকে। তবে জলজ প্রজাতিও পাওয়া যায়। দেখো অনেক সময় দেখা যায় পানির মধ্যে কিছু গাছ বা কিছু উদ্ভিদ পাওয়া যায়, ঘাস জাতীয় উদ্ভিদ পাওয়া যায়। আবার অনেক সময় দেখবে সাগরের মধ্যে, সাগরের নিচে কিন্তু অনেক উদ্ভিদ পাওয়া যায়। ওই জন্য বলতেছি যে তবে জলজ প্রজাতিও পাওয়া যায়। তবে প্রধানত হচ্ছে স্থলজ। তোমরা দুইটাই মনে রাখবা, প্লান্টিতে যতগুলো প্রাণী আছে সবগুলো স্থলজ এবং জলজ। এরা সপুষ্পক। সপুষ্পক মানে কি জানো? এই যে সপুষ্পক বলতে বোঝাচ্ছে পুষ্প। পুষ্প মানে কি? ফুল। ফুল হলে কি হবে? ফল হবে। সপুষ্পক বলতে বোঝাচ্ছে এখান থেকে ফুল এবং ফল দুইটাই তৈরি হয়। আমরা তো সবাই জানি গাছ থেকে ফুলও হয় এবং ফলও হয়, এজন্য এরা সপুষ্পক। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে এরা সপুষ্পক। আমরা মানুষরা কি? আমরা মানুষরা হচ্ছি অপুষ্পক। উদ্ভিদ হচ্ছে সপুষ্পক, আমরা মানুষ হচ্ছে অপুষ্পক। কেন আমরা মানুষ অপুষ্পক? কারণ আমরা ফুল এবং ফল কোনোটাই দিতে পারি না। যৌন জনন অ্যানাইসোগেমাস। গাছের মধ্যেও যৌন জনন হয়। যেমন ধরো পুরুষ গাছ এবং স্ত্রী গাছ, এটার মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এবং অ্যানাইসোগেমাস বলতে বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন উদ্ভিদে। বুঝতে পারছো? তোমরা খেয়াল করবা, ভিন্ন ভিন্ন উদ্ভিদের কিন্তু যৌন জননের মাধ্যমে কিন্তু আরো ফুল ফল এগুলো কিন্তু তৈরি হয়। বা কি বলে ওটাকে, এই যে তোমরা গ্রামের ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে কলম কাটা। হ্যাঁ, কলম কাটা।
আমের সাথে পেয়ারা, আর পেয়ারার সাথে এইরকম অনেকটা এরকমই প্রায় বলতে গেলে, মানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদের সাথে মানে নতুন কোনো উদ্ভিদ সৃষ্টি করা। এটা কিন্তু গাছের মাধ্যমে সম্ভব, কিন্তু আমরা মানুষ, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যেমন ধরো, মানুষ এবং গরুর যদি যৌন জনন ঘটানো হয়, সেখান থেকে কিন্তু কোনো প্রাণী সৃষ্টি হবে না। কেন হবে না? কারণ মানুষ এবং গরুর মধ্যে অ্যানাইসোগেমাস কখনোই সম্ভব না, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব। এটা একটা বৈশিষ্ট্য, উদ্ভিদের একটা বৈশিষ্ট্য বা প্লান্টের একটা বৈশিষ্ট্য। এখন আসো উদাহরণ। উদাহরণ তো পৃথিবীর যতগুলো উদ্ভিদ আছে, বুঝতে পারছো, যতগুলো গাছ আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, যতগুলো গাছ আছে, সবুজ উদ্ভিদ আছে, সবগুলোই হচ্ছে প্লান্টির অন্তর্গত। এক কথায় গাছ মানে হচ্ছে প্লান্টি, উদ্ভিদ মানে হচ্ছে প্লান্টি। সকল উদ্ভিদ বা উন্নত উদ্ভিদ। তোমাদেরকে কষ্ট করে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্লান্টিকে 4 ভাগে ভাগ করা হয়। বুঝতে পারছো? অর্থাৎ গাছকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, ফার্ন রেপ হবে, নগ্নবীজি উদ্ভিদ, আবৃতবীজি উদ্ভিদ। বুঝতে পারছো? মশবর্গীয়, ফার্নবর্গীয় এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে কি বোঝায়? যেমন ধরো, ওই যে ঢেঁকি শাক, দেখোনি তোমরা? ঢেঁকি শাক যেগুলো তোমরা ছোটবেলায় মাছ বানিয়ে খেলতে, ওটা হচ্ছে ঢেঁকি শাক, ওগুলো বুঝছো? ওগুলো, তারপর ধরো বিভিন্ন লতা পাতা জাতীয়, মানে একদম নিম্ন শ্রেণীর যেগুলো আর কি, এগুলো হচ্ছে মশবর্গীয় এবং ফার্নবর্গীয়র অন্তর্গত। এগুলো তোমাদেরকে অতটা ভালোভাবে লাগবে না। নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ, এগুলো হচ্ছে বড় বড় গাছগুলো, যেগুলো এগুলোর মধ্যে পড়ে আর কি। নগ্নবীজিটা কি? নগ্নবীজি হচ্ছে যে উদ্ভিদের বীজটা নগ্ন অবস্থায় থাকে, বীজ নগ্ন অবস্থায় থাকে। বুঝতে পারছো? বীজ নগ্ন অবস্থায় থাকে এরকম উদ্ভিদ কোনগুলো? এরকম উদ্ভিদের মধ্যে তোমরা পাবা হচ্ছে সাইকাস। ঠিক আছে? এখন বলতে পারো সাইকাস উদ্ভিদ কোনগুলো? পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদ খুবই কম পাওয়া যায়, বুঝছো? সাইকাস, তারপর ধরো বাঁশ। বাঁশ, বাঁশ কিন্তু উদ্ভিদ। এই যে এটা হচ্ছে কোন বাঁশ? এটা হচ্ছে ওই যে বাঁশ ঝাড়, ওই বাঁশগুলো হচ্ছে, বাঁশও কিন্তু এক ধরনের উদ্ভিদ। বাঁশের যে বীজ পাওয়া যায়, বুঝছো? বীজ তো তোমরা দেখোনি, তবে গাছের মানে বাঁশের বীজ অনেক বছর পর পর হয়। মানে বাঁশের বীজ, সাইকাস এক ধরনের গাছের নাম। তো সাইকাসের বীজ, মানে বীজ, বাঁশের বীজ, এগুলো বীজগুলো হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, এই জন্য এগুলোকে বলে নগ্নবীজি উদ্ভিদ। এখন এগুলো লাগবে না, যখন তোমরা ধরো এইচএসসিতে পড়বা আমাদের সময়, তখন এগুলো লাগবে। আরেকটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, এটা ইম্পর্টেন্ট বেশি। আবৃতবীজি উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদের বীজগুলো ঢাকা থাকে বা আবৃত করা থাকে, বুঝছো? আবৃত করা থাকে। আবৃত করা বলতে যে উদ্ভিদের বীজগুলো বাইরে থেকে দেখা যায় না। যেমন ধরো আম গাছ বা আমের বীজ, আমের মধ্যে কিন্তু বীজ থাকে, বুঝছো? তোমরা কি বাইরে থেকে আমের বীজ দেখতে পারো? দেখতে পারো না। তার চারপাশে ধরো ওই যে থাকে, মানে ফল লাগানো থাকে আর কি, ফলের যে অংশ আমরা খাই সেটা হচ্ছে আবৃত করা থাকে, এই জন্য এটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। যেমন ধরো কাঁঠাল, কাঁঠালের বীজ কি বাইরে থেকে দেখা যায়? দেখা যায় না, ওটা ভিতরে থাকে। যেমন ধরো আপেল, আপেলের বীজ কি বাইরে থেকে দেখা যায়? দেখা যায় না, আপেলের বীজ ভিতরে থাকে। লিচুর ক্ষেত্রেও তেমন, লিচুর বীজও আমরা দেখতে পাই না, ওটা ভিতরে থাকে। এজন্য আবৃতবীজি উদ্ভিদটা হচ্ছে আমাদের চারপাশে বেশি আছে, সব থেকে বেশি। নগ্নবীজি উদ্ভিদ কম আছে, খুবই কম, বাংলাদেশে খুবই কম। আবৃত উদ্ভিদটা আমাদের দেশে বেশি, সব থেকে বেশি আবৃতবীজি উদ্ভিদ। তোমরা একটু মনে রাখবে। আর এটা যে প্লান্টটি যে 4 ভাগে ভাগ করা হয়েছে, এটা যে খুবই ইম্পর্টেন্ট তাও না, তবে একবার করে একটু পড়বা তোমরা। পরীক্ষাতে এমসিকিউ আসলেও আসতে পারে। তবে তোমাদের বইয়ে কাঁঠাল গাছের ছবি আছে, কাঁঠাল গাছ কিন্তু আবৃতবীজি উদ্ভিদ, কারণ কাঁঠালের বীজটা কি ঢাকা থাকে। এবার এবার চলো আমরা রাজ্য 5, অর্থাৎ আমাদের সর্বশেষ রাজ্য, অর্থাৎ এনিমিলিয়া সম্পর্কে জানি। আমরা এর আগে জানলাম প্লান্ট শব্দটা এসেছে হচ্ছে বৃক্ষ থেকে, উদ্ভিদ থেকে। এজন্য বৃক্ষ বা উদ্ভিদের যতগুলো প্রজাতি বা আছে, সেগুলো হচ্ছে প্লান্টির মধ্যে পড়ে। এখন আমরা জানবো অ্যানিমিলিয়া শব্দটা কোত্থেকে আসছে। অ্যানিমিলিয়া শব্দটা আসছে হচ্ছে অ্যানিম্যাল থেকে। তোমরা সবাই জানো অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী। আচ্ছা, প্রাণী কোনগুলো? প্রাণী হচ্ছে আমরা, মানুষ, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, তারপরে মানে যত যত প্রাণী আছে আর কি, বানর, খরগোশ, কচ্ছপ, মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, সব এক কথায় সকল প্রাণীটা হচ্ছে অ্যানিমিলিয়ার মধ্যে পড়ে।
বুঝতে পারছো? তাহলে আমাদের বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য এগুলো কি? চলো আমরা জানি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। অবশ্যই অ্যানিমিলিয়া, মানে যতগুলো প্রাণী আছে আমাদের চারপাশে সবাই হচ্ছে উন্নত। কাদের থেকে উন্নত? ওই যে মনেরার যে প্রাণীগুলো ছিল না, তাদের থেকে উন্নত। মনেরার প্রাণীগুলো কোনগুলো ছিল? ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল, এগুলো তো একদম দুর্বল প্রাণী, এদেরকে তো দেখাই যায় না। দেখতে গেলে কি লাগে? মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। প্রাণীগুলো, আমাদের চারপাশে যতগুলো প্রাণী আছে এরা তো উন্নত, শক্তিশালী। এদেরকে দেখতে তো মাইক্রোস্কোপ যন্ত্রের দরকার নেই, আমরা তো খালি চোখে দেখতে পারি। এরা সাইজেও বড়, ব্যাকটেরিয়া থেকে তো সাইজে অনেক গুণ বড়। এজন্য এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, বা এক কথায় বলতে পারি উন্নত বৈশিষ্ট্য আছে এদের মধ্যে, সবার থেকে উন্নত বৈশিষ্ট্য। সবার থেকে বলতে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এদের থেকে উন্নত বৈশিষ্ট্য হচ্ছে অ্যানিমিলিয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর, কোষ গহ্বর ও প্লাস্টিড থাকে না। কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকে হচ্ছে ফানজাই এবং প্লান্টির যতগুলো জীব আছে সেগুলোর। আমাদের প্রাণীর তো কোষ প্রাচীর দরকার নেই। এই যে আমি তোমাকে বললাম না যে ধরো আমি মানুষ, আমার এই পাতলা চামড়া আছে, কিন্তু আমার তো এটা তো কোষ প্রাচীর না। কোষ প্রাচীর হচ্ছে শক্ত হয়, বুঝতে পারছো? যেন বাইরের আঘাত থেকে আমাকে রক্ষা করা হয়, কিন্তু আমার বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য আমার আছে পাতলা কোষ ঝিল্লি, বুঝতে পারছো? এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা কোষ প্রাচীর না। গাছেরও কোষ ঝিল্লি থাকে এবং কোষ প্রাচীর থাকে, দুইটাই থাকে, কিন্তু আমাদের কোষ প্রাচীর নেই, আমাদের শুধুমাত্র কোষ ঝিল্লি আছে, যেগুলো হচ্ছে পাতলা। ওই জন্য আমরা যেহেতু অ্যানিমেলিয়ার, তাই আমাদের কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিড থাকবে না। প্লাস্টিড থাকে হচ্ছে উদ্ভিদের। 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমরা মানুষরা তো নিজের খাবার নিজে রান্না করি বা তৈরি করি। আসলে আমরা ওটা খাবার রান্না করি, আমরা খাবার তৈরি করি না। আমরা কাকে রান্না করি? আমরা কোনো উদ্ভিদকে রান্না করি, বা ধরো গরুর মাংস রান্না করি, মুরগির মাংস রান্না করি, বা মাছ রান্না করি। আমরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল, বুঝতে পারছো? আমরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের শাকসবজি প্রয়োজন, যেটা গাছের থেকে নেই আমরা। মাছ প্রয়োজন, সেটা আমরা মাছের থেকে নেই। মাংস প্রয়োজন, সেটা আমরা গরু, মহিষ, ছাগল যেটাই বলো না কেন আমরা সেখান থেকে নেই। আমরা কিন্তু নিজে কোনো কিছু পারি না, বুঝতে পারছো? কিন্তু উদ্ভিদের কথা চিন্তা করো বা গাছের কথা চিন্তা করো, ওরা কিন্তু নিজের খাবার নিজেই তৈরি করে। আচ্ছা, গাছ তো একটা জীব, ওদের তো খাবারের প্রয়োজন বেঁচে থাকার জন্য, আমাদের যেমন প্রয়োজন। তো ওরা যে খাবার তৈরি করে, ওটা কি মানুষের থেকে নেয় বা অন্য কোনো প্রাণীর থেকে নেয়? নেয় না। ওরা নিজের খাবার নিজে তৈরি করে কিভাবে? সূর্যের মাধ্যমে। ওরা সূর্যের আলোর কারণে ওটাকে কাজে লাগিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে। ওরা অন্যের উপর নির্ভরশীল হয়। এজন্য উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এবং আমরা মানুষরা বা গরু, ছাগল যেটাই বলো না কেন, আমরা হেটেরোট্রফিক, বা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। শুধু রান্না করতে পারি, কিন্তু তৈরি করতে পারি না, বুঝতে পারছো? তৈরি করা আলাদা বিষয়, আর রান্না করা আলাদা বিষয়। রান্না করা বলতে রান্না করা স্বাভাবিক, কিন্তু রান্নার যে উপাদানগুলো, এগুলো তো আমরা অন্যের থেকে নিচ্ছি। 4 নম্বর হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, মানে উন্নত বৈশিষ্ট্য যারা, তাদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান বা জটিল টিস্যুতন্ত্র থাকে। 5 নাম্বারটা হচ্ছে যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আশা করি এটা তোমরা জানো। অবশ্যই যতগুলো প্রাণী বলো, গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, মানুষ বলো, সবাই এটার মাধ্যমেই বংশবৃদ্ধি করবে। অর্থাৎ একটা পুরুষ আর একটা স্ত্রীর দরকার হয় এখানে, বা পুরুষ প্রাণী বা স্ত্রী প্রাণীর এখানে দরকার হয়। তো যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো এই আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আর একটা ক্লাস হলে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। তবে চিন্তার কোনো কারণ নাই, তোমাদের মূল যেই বিষয়গুলো, মানে কঠিন যেই বিষয়গুলো, সেগুলো পার হলো। অর্থাৎ তোমাদেরকে বলি, মনেরার বৈশিষ্ট্য এবং উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট, এবং ছবিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ছবি আঁকানো লাগবে না, ছবি আঁকানোর দরকার নেই, কিন্তু তোমাদের প্রশ্ন ছবি দিয়ে দিবে এবং সেগুলোর বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে হবে। আরেকটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই যে এই পাঁচটা তোমাদেরকে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য। যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও, তাড়াতাড়ি বাড়িতে বসে তোমরা মুখস্থ করবা, এবং কালকে ইনশাল্লাহ আরেকটা ক্লাস দেবো, তারপরে অধ্যায় শেষ। কালকে ক্লাসটা সহজ হবে।
কালকে ক্লাসটা আসলেই সহজ হবে অনেকটা, তোমাদেরকে অতটা প্যারা লাগবে না। কালকে মুখস্থ করার মতো কিছু থাকলেও মানে এইরকম মানে এত কঠিন কোনো কিছু থাকবে না। আর কালকের পরের দিনে আমি তোমাদের এমসিকিউ ক্লাস নেব। বুঝতে পারছো, এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে, অর্থাৎ বিগত বছরের প্রায় ধরো 200টার মতো এমসিকিউ, তোমাদের এই এমসিকিউ মুখস্থ করা লাগবে না। তোমরা যখন এগুলো যদি ভালো করে পড়ো, এমসিকিউ তোমরা এমনিই পারবা, ইনশাল্লাহ এমনিই পারবা। আর হচ্ছে এমসিকিউ ক্লাসের পরের দিন আমি তোমাদের হচ্ছে সৃজনশীল ক্লাস নেব। মানে সৃজনশীল বলতে বোঝাচ্ছি তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে, বুঝতে পারছো, পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো। সৃজনশীলেও কোনো টেনশন করা লাগবে না। তোমরা যদি এই 5টার বৈশিষ্ট্য যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, সৃজনশীল তোমাদের এমনিতেই হয়ে যাবে। আর তারপরে আমি তোমাদের পরীক্ষা নিব ইনশাল্লাহ। পরীক্ষা কিভাবে নেব সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ক্লাসে এই পর্যন্তই।